মানুষের রাষ্ট্রচিন্তার এই বিষয়টি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রানা ভাই। আমরা রানা ভাইয়ের কাছ থেকে জানবো বর্তমান পরিস্থিতি নিয়ে। রানা ভাই, দেশ কেমন চলছে, দিনকাল কেমন চলছে, আপনি কেমন আছেন? অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করছেন। দেশ তো একটা জায়গায় স্থির হয়ে আছে। হ্যাঁ, মানে একটা জায়গায় স্থির হয়ে আছে, মানে এখন এখানে একটা গণতান্ত্রিক সরকার না আসা অবধি পর্যন্ত আমাদের জনগণের সরকার, জনগণ এমন কোনো সরকারকে চায়, এমন কোনো নেতাকে চায়, এই গণতান্ত্রিক সরকার না আসা অবধি পর্যন্ত আমরা আসলে স্বস্তি পাচ্ছি। তো এখন সরকারের যে অবস্থা দেখতেছেন, তাতে তারা কি শিগগিরই এই নির্বাচন দিবে বা তাদের মতিগতি কি বুঝতেছেন? আচ্ছা, এটা মতিগতি কি, আমরা কি চাচ্ছেন, কেমনভাবে আমরা সিদ্ধান্ত নেবেন, এটা তো আসলে আমি বলতে পারি না। কারণ এটা তো আধ্যাত্মিক টাইপের একটা কথাবার্তা। যার মাইন্ড ফল কীরকম, যার মনে কি সিদ্ধান্ত, সেটা বলা তো দুষ্কর। তারপর আপনি যদি আমাকে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, আমি উত্তর দিতে পারি যে আসলে আপনি কি ভাবছেন, এই সরকার কি আসলে দল গঠন করতে চাই, এটাকে আপনি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনার অভিমত জানাতে পারেন। ও আচ্ছা আচ্ছা, মানে এই সরকারটা যে আমরা দেখছি যে এই সরকারটা আসলে কী চাচ্ছে, এই সরকার আসলে কারা, এটা হচ্ছে তথাকথিত সমন্বয়ক। আমি বলবো তথাকথিত সমন্বয়ক, তথাকথিত মানে সোকাল সমন্বয় কেন বলবো, এই যেমন নাহিদ, তারপরে হচ্ছে কি যেন আমাদের এই যারা যারা আসিফ, তারপর হচ্ছে আমাদের সার্জিস, তারপর হচ্ছে এই যারা আছেন আর কি। কেন এরা সোকাল সমন্বয়ক, এটা বলার কারণটা কি? কারণ কি এরা কিন্তু এই আন্দোলনটা প্রত্যাহার করে। আমিও কিন্তু রাস্তায় আন্দোলন করেছিলাম। আমাদের ছাত্রদের হত্যা করা হয়েছিল নির্মমভাবে, গণহত্যা বলবো, ছাত্র হত্যা, গণহত্যা, ছাত্র জনতা হত্যা। তো এই গণহত্যায় কিন্তু আমিও সামিল ছিলাম। তো এখানে কিন্তু ওনারা যদি সমন্বয়ক হয়ে থাকেন, প্রকৃত অর্থে যদি সমন্বয়ক হয়ে থাকেন, ওনাদের ডিবি অফিসে আটকানোর পরে ওনারা একদিকে মানুষের জীবন চলে যাচ্ছে, আর ওনারা বেতাঘাতের ভয়ে বা মামলার ভয়ে বা ওনারা মারা যাবেন, তারপরেও তো ওনাদের উচিত ছিল এই আন্দোলন কোনোভাবে প্রত্যাহার করা। ওনাদের পক্ষে আসলে এটা উচিত ছিল না, কিন্তু ওনারা কিন্তু আন্দোলন প্রত্যাহার করেছিলেন। সেটা ভয়ে হোক, আর্থিক লোভে হোক বা হুমকিতে হোক, কোনো না কোনো কারণে তারা কিন্তু আন্দোলনটা প্রত্যাহার করেছিলেন। তার মানে ওনারা আন্দোলন প্রত্যাহার করার পরে এখন কিন্তু ওনারাই দেশের দায়িত্ব নিয়ে নিয়েছে। এখন ওনারা যেহেতু দায়িত্ব নিয়ে নিয়েছেন, ওনাদের কিন্তু আমি বলছি ওই জন্যই সোকাল সমন্বয়। এখন সোকাল সমন্বয় মানে তথাকথিত সমন্বয়। ওনাদের আন্দোলন প্রত্যাহার করার পরে যারা এই আন্দোলনটাকে উজ্জীবিত করেছেন, এই আন্দোলনটাকে প্রাণ দিয়েছেন, তাদের মধ্যে যারা ছিলেন তাদের কিন্তু আমরা নিউজে পাচ্ছি না, তাদের সাক্ষাৎকার পাচ্ছি না, তাদের বায়োট পাচ্ছি না। ওনাদেরকে কিন্তু সামনে নিয়ে আসা উচিত, ওনাদেরকে আসলে প্রেজেন্ট করা উচিত। এখন আমার যেটা মূল বক্তব্য, আমাদের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার উদ্যোগে, অর্থাৎ বিএনপির অফিসিয়াল পেজ, অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ওই সব যারা এখনও জনগণের সামনে আসেনি, ওনারা কিন্তু আন্দোলনটাকে উজ্জীবিত করেছিলেন। ওই বিএনপি সমর্থিত অভিভাবকরা মাঠে নেমেছিলেন, বিএনপি সমর্থিত অ্যাডভোকেটরা, বিএনপি সমর্থিত শিক্ষকরা, বিএনপি সমর্থিত শিল্পী কলাকৌশলীরা, ওনারা মাঠে নেমেছিলেন বলেই কিন্তু এই আন্দোলনটাকে নতুনভাবে প্রাণ দিয়েছে। মানে একমাত্র আমাদের রাষ্ট্রনায়ক তারেক জিয়ার। এখন তারেক জিয়ার কথা বলছেন, তারেক জিয়ার নামে কিন্তু দুর্নীতি মামলা চলমান রয়েছে এবং তিনি বাইরে রয়েছেন। মামলার কারণে তিনি দেশেও আসতে পারতেছেন না। এই যে তার বিরুদ্ধে যে মামলা এবং তিনি দুর্নীতির অভিযুক্ত, এই বিষয়টা নিয়ে আপনার অভিমত কী? উনি যদি আমাদের দেশের আইনের প্রতি অগাধ শ্রদ্ধা, যে তেমনি রাষ্ট্রনায়ক আমাদের তারেক জিয়ারও অগাধ শ্রদ্ধা রয়েছেন, জাতীয়তাবাদী দলের অগাধ শ্রদ্ধা রয়েছেন। আইন যেটা স্বীকৃতি দেবে, আইন যেটা রায় দেবে, সেটাই মাথা পেতে। যদি ওনার জেল হাজতে যেতে হয়, সেটা উনি বীর দর্পে যাবেন, উনি বীরের বেশে আসবেন, বীর দর্পে যাবেন। তো এখানে কোনো আইনের প্রতি সবারই শ্রদ্ধা থাকবে এবং রাষ্ট্রনায়ক তারেক জিয়ারও শ্রদ্ধা থাকবে। উনি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই দেশ পরিচালনা করবেন এবং দেশের জনগণকে নিয়েই মাঠে নামবেন। এখন এই সরকারের একটা প্রবণতা দেখা যাচ্ছে যে তারা জামাত ইসলাম বা ইসলামে পন্থী যে নেতা আছে তাদের প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, এরকম একটা অভিযোগ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। এই বিষয়ে আপনার অভিমত কি? এটা হচ্ছে আমি দলমত নির্বিশেষে বলবো, যখন আমি এটা অনেক প্রথমেই আমি এটা স্ট্যাটাস দিয়েছিলাম, যেমন আমাদের এই হাসনাত আবদুল্লাহ, ওনার দিকে তাকালে দেখবেন যেন কপালটা কালো। আপনি নাহিদকে দেখবেন, মানে আসে না জামাত, বিএনপি অথবা আওয়ামী লীগ
যেমন আমরা আওয়ামী লীগের ছাত্রলীগ দেখলেই চিনি যে ও হেলমেট পরে, এটা একটা আইকন হয়ে গেছে আর কি, একটা স্যাম্বলিক অর্থে হেলমেট পরা মানেই কিন্তু আমরা ছাত্রলীগ বুঝি। তেমনি আমাদের বিএনপি দেখলেও আমরা বুঝি, আবার জামাত শিবির দেখলেও কিন্তু আমাদের একটা আইডেন্টি করা যায়। সো আমি আমার ব্যক্তিগতভাবে আমি প্রথম দিকেই বুঝছিলাম যে এটা একটু শিবির ঘরানার অথবা এরা একটু ইসলামিক ঘরানার, বা ইসলামিককে সাপোর্ট করেন, বা ইসলাম এরা প্রচুর নামাজ পড়েন অথবা আল্লাহর পথে থাকেন, এরকম কিছু একটা আমার মনে হয়েছিল। তো ওই ক্ষেত্রে এরা যে জামাতকে প্রমোট করছে এটা তো আসলেই সত্য কথা। এরা জামাতকে প্রমোট করছে, যেমন এটা কেন এরা যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন, যেমন বিএনপি কখনোই ভারত বিদ্বেষী কথাবার্তা বলেন। বিএনপি সবসময় ভারতকে বন্ধু দেশ হিসেবে দেখে, ভারতের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রেখে তারা দেশ পরিচালনা করতে চায়। এটা শুধুমাত্র তারেক জিয়া বা খালেদা জিয়া নয়, এটা কিন্তু আমাদের রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানও তাই করেছিলেন। কিন্তু এরা সরাসরি এসে কিন্তু ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন। এরা সরাসরি ভারতের সঙ্গে সরাসরি এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটা সাংঘর্ষিক যায়, যেটা কি একটা ইসলামপন্থী দেশ হিসেবে বা একটা ইসলাম মাইন্ডেড মানুষের যে সাংঘর্ষিক চিন্তাভাবনা, যে অন্য ধর্মের সঙ্গে আমরা কোনোভাবেই বন্ধুত্ব করতে পারি না, সেরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। সরাসরি ইলিশ মাছকে বয়কট করেছেন, সরাসরি ভারতকে তারা একটা থ্রেট দিয়েছেন, এবং তারা নভেম্বরের 1 তারিখে দেশের সব পর্ন সাইটগুলো অফ করে দিয়েছেন, এবং দেশের অনেক ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হয়েছে। এতে প্রাথমিক অবস্থায় বোঝা যায় যে এরা পরিপূর্ণভাবেই ইসলামকে প্রমোট করে এবং ইসলাম। কিন্তু পর্নের যে ব্যাপারটা বললেন সেটা তো 2018 সালে মুস্তফা জব্বারই বন্ধ করে দিয়ে গেছে, নতুন করে তো আর কিছু বন্ধ করা হয় নাই। হ্যাঁ, এটা তো 2018 সালে বা আরও আগে মুস্তফা জব্বার সাহেব সব বন্ধ করে দিয়ে গিয়েছিলেন। মানে বন্ধ করে দিয়েছেন বা কে করছেন সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে সিদ্ধান্তে। আপনি বললেন না এরা জামাতকে প্রমোট করছে, আমি বললাম না কেন, কিসের কারণে প্রমোট করছে বা কি কারণে, মানে তো এই জামাতকে প্রমোট করে রেখে দেশের জন্য ক্ষতিকারক হয়ে আসবে না ভালো কিছু বয়ে আনবে? মানে আমি একজন সাংস্কৃতিক কর্মী, আমি চাবো না যে আসলে জামাতকে প্রমোট করা হোক। জামাত বাংলাদেশে কখনোই ক্ষমতা আসতে পারবেন না, এটা হচ্ছে আসলে একটা ভুল ধারণা। কারণ কি আমাদের দেশে একটা অসাম্প্রতিক দেশ, মানে আমরা কখনোই, আমরা চাই হিন্দু মুসলিম কাঁধে কাঁধে মিলে দেশ পরিচালনা করতে, আমরা চাই সাংস্কৃতিক চর্চা করতে, আমরা চাই আমাদের শিক্ষা এবং সংস্কৃতিকে প্রমোট করতে, আমরা চাই আপনি আপনার মতো চলাফেরা করবেন, আপনার চলনে বলনে স্বাধীনতা থাকবে। এই জন্যই তো আমাদের 5ই আগস্ট 36শে জুলাই, মানে আমাদের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমরা আমাদের মতো করে চলাফেরা করব। আমি যদি পছন্দ করি যে আমি বিকিনি পড়তে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি, আমি পড়ি, সমস্যা কি? আপনার সমস্যা কোথায়? আমি যদি পছন্দ করি যে না আমি এখন হিজাব করবো, আমি করতেই পারি, এটা আমার ব্যক্তিগতভাবে, আর আমার এটা স্বাধীনতা, এটাই আমার দেশ আমাকে স্বাধীনতাটা দিয়েছে। তো এখানে আমরা এমন কোনো কিছু চাই না যে কারো ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা হবে। যদি জামাত এই দেশে জামাত ক্ষমতা কায়েম করে, তাহলে ইসলামের ঘরানায় অর্থাৎ কোরআনের নিয়মেই দেশ পরিচালনা করতে হবে। আর যদি কোরআনের নিয়মে দেশ পরিচালনা করতে হয়, তখন আমাদের অনেক বাঙালিদের বাধাগ্রস্ত হবে। তার চলন বলনে আসলে হঠাৎ করে এটা কোনোভাবেই আমাদের দেশের জনগণ অ্যাকসেপ্ট করবে না। কারণ আমরা তো আসলে ছোটোবেলা থেকেই কিন্তু আমরা অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে ওঠা, হিন্দু মুসলিমের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বেড়ে ওঠা। হঠাৎ করে যদি এখন ওই মোদী সরকারের মতন মানে হিন্দুত্ববাদী বা ইসলাম কি বলে এটাকে, মানে এই কোরআনের আইনটাকে সরাসরি প্রয়োগ করা হয়, এটা আসলে খুবই কষ্টদায়ক হয়ে যাবে। তো ওই জন্য আমাদের দেশের জনগণ কোনোভাবেই জামাতকে সাপোর্ট করবে না। হ্যাঁ, ওনারা একটা ভোট পাবেন, ওনারা অনেকগুলো সিট পাবেন, কিন্তু ওনারা জীবনেও মানে সরাসরি ক্ষমতা আসতে পারবে। ওকে, তাহলে বাংলাদেশে এই মুহূর্তে কোন দল আসলে সবচেয়ে বেশি ভালো হবে বা কাকে আপনি সাপোর্ট করতে যাচ্ছেন? আপনি এর আগে বিএনপির প্রতি আপনার একটা সমর্থন আছে, কিন্তু বিএনপির বাইরে আর কোনো দলকে আপনি উপযুক্ত মনে করেন কিনা? দেখেন, আমি বিএনপির প্রতি সমর্থন কেন করি, মানে আমি 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 পড়াশোনা যতটুকু করেছি, একদম আবারই বলি, আপনি ভিডিওটা কাটবেন নাকি? মানে আমি শ্রদ্ধেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের শ্রদ্ধেয় মেজর জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, হুসেন মোহাম্মদ এরশাদ, এই যাদের নিয়ে পড়াশোনা করেছি, আমার কাছে একমাত্র মনে হয়েছেন নিঃস্বার্থভাবে যে দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করেছেন, সেটা হচ্ছে মেজর জিয়াউর রহমান। তার সিদ্ধান্তগুলো যে খাল খনন, বহু দলীয় একটা সিদ্ধান্ত নিয়ে রাজনীতি করা, তারপরে দেশের মধ্যে যেটা উনি ওই আমলের সিদ্ধান্ত নিয়েছেন যে সারা পৃথিবীর মধ্যে সুসংগঠিত একটা আর্মি বাহিনী তৈরি করা,
যার পরবর্তীতে ন্যাটো টোটো তৈরি হয়েছে, কিন্তু সেটা উনি ওই আমলে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা পৃথিবীর মধ্যে একটা সুসংগঠিত আর্মি বাহিনী তৈরি করা। তারপর হচ্ছে যে এই যে বিদেশে মানুষ চাকরি করে, বিদেশি মানুষ কর্মে কাজের জন্য যায়, চাকরির জন্য যায়, এই সব উদ্যোগ নেওয়া। তারপরে অনেক মানে বিএনপি হচ্ছে একটা শিক্ষিত সভ্য একটা দল। তো বিএনপির সিদ্ধান্তগুলো হচ্ছে দেশপ্রেম, দেশ এবং দেশের মানুষের জন্য। যেমন দেখেন আপনি তারেক জিয়া, আপনি এই 16 বছরে দেখবেন আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা থাকা অবস্থায় কখনো আপনি শোনেন নেই যে দেশি পণ্য কিনে হন ধরত, এইটা কোনো সময় আপনি শোনেন নেই, কারণ তারা এটা প্রচারণা করেন নেই। কারণ তারা ভারতকে আমাদের বাংলাদেশের মধ্যে ঢুকে ভারতকে পুরো মানে একটা মাকে যে ঠেলে দেয়া যে আমার মাকে ধর্ষণ করবেন, এরকম ভারতের কাছে আমাদের দেশটাকে উপস্থাপন করে দিয়েছেন। ভারত একদম আমাদের দেশটাকে ধর্ষণ করেছেন। দেখেন আপনি তারেক জিয়া প্রত্যেকটা জেলায় জেলায় যে কথা বলছেন, যে নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন, উনি কিন্তু প্রত্যেকটি জেলার যে বিখ্যাত যে প্রোডাক্টগুলো বা শস্য বা পণ্য, যে জেলায় যে পণ্যগুলো খুব জনপ্রিয়, সেই পণ্যগুলো বহির্বিশ্বের কাছে উনি বাজারজাত করবেন, এই ধরনের কথা বলছেন। তার মানে তার মধ্যে কিন্তু দেশপ্রেমটা কোন জায়গায়, কোন লেভেলের, মানে তিনি দেশটাকে, দেশের মানুষকে, দেশের পণ্যটাকে বহির্বিশ্বে উপস্থাপন করছেন। কিন্তু যখন ওই খাতিরে আমি দেখলাম যে আমাদের বিএনপি অর্থাৎ বাংলাদেশের জাতীয়তাবাদী দল, তার মধ্যে দেশপ্রেম রয়েছে, তার মধ্যে আসলেই দেশপ্রেম রয়েছে। যেমন বিগত আমলে আমাদের বেগম খালেদা জিয়া, সে পলিথিনটাকে বয়কট করছেন, সে প্রত্যেকটা বাড়ি নিম গাছ লাগানোর জন্য উৎসাহিত করছেন। আমি এইগুলো এখন শুনছি না। আচ্ছা, বিগত আমলের কথা যেহেতু আসলো, বিগত আমলেও কিন্তু প্রচুর দুর্নীতির অভিযোগ আছে, চাঁদাবাজির অভিযোগ আছে বিএনপির বিরুদ্ধে। এই যে আপনার এবং এই যে 5 আগস্টের পরেও বিএনপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা প্রচুর চাঁদাবাজি, ভাঙচুর এগুলো করতেছে। তো এই যে বিএনপির যে ভেতরের যে আপনার কিছু দুর্নীতির অভিযোগ, উচ্ছৃঙ্খলতার অভিযোগ, এই বিষয়ে আপনার মন্তব্য কি, অভিমত কি? আচ্ছা, আমি বলছি, প্রথমতেই বলছি আমি মানে কোনটা দখল আর কোনটা উদ্ধার এটা কিন্তু বুঝতে হবে। মানে 15 বছর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসছিলেন, তখন যদি আমার ব্যক্তিগতভাবে আমার নিজস্ব জমি দখল করে নিয়ে একজনে ভোগ করছেন, এখন আমি কিন্তু বিএনপি ক্ষমতা আসেনি বলে আমি এখন ওটা উদ্ধার করতে পারিনি। এখন যদি আমি এটা সরকার চলে যাওয়ার পরে, অর্থাৎ তারা যদি পালাই যায়, তখন আমার জমি আমার তো ওটা আনতে হবে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আমার তো এটা উদ্ধার করতে হবে। এটা তো দখল না। হ্যাঁ, কোথাও এই সন্ত্রাসী কার্যকলাপ হচ্ছে, কোথাও দখল হচ্ছে, এটা কন্ট্রোল করা ছোট। এখন আপনি দেখেন বিএনপি কি সিদ্ধান্ত নিচ্ছে, কেন দখল হচ্ছে। মানে দেখেন আপনি বিএনপি আর আওয়ামী লীগ, বাংলাদেশে দুটো দলই হচ্ছে আসলে দেশ পরিচালনা করবে ঘুরে ফিরে। আওয়ামী লীগ করছে, আবার বিএনপি আসবে, আবার আওয়ামী লীগ আসবে, এর বিকল্প কেউ নেই। কারণ কি, দুটো দলই হচ্ছে বাংলাদেশের সবচাইতে বৃহৎ সনাতন দল বলতে আওয়ামী লীগকে বোঝানো হয়, আর দেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় দল বলতে বিএনপিকে বোঝানো হয়। এখন এত জনপ্রিয় দল, এত সাপোর্টার, এত সমর্থক, কোটি সমর্থক, সেখানে আপনি বলুন তো, আপনি কি 500 লোক বা 1000 লোক পাবেন যে যারা দখল করছে, যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে? কোটি সমর্থকের মধ্যে যদি 1000 লোক এই আকামটা বা খারাপ কাজটা করে থাকে, তার জন্য দল কি সিদ্ধান্ত নিচ্ছে? দল কিন্তু সরাসরি তাদের বহিষ্কার করছে। সো এটা আপনি নোট আউট করতে পারেন না। ওকে, আপনি বললেন যে বিএনপি আওয়ামী লীগের বাইরে কোনো নতুন দল আসবে না, কিন্তু ছাত্ররা, সমন্বয়করা আপনার হচ্ছে নতুন দল গঠনের উদ্যোগ নিয়েছে। তারা কি সফল হবে, বা তারা যদি নতুন দল গঠন করে সেক্ষেত্রে তাদের জনসমর্থন কতটুকু থাকতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, দল করা অত সহজ জিনিস না, দল একটা বিশাল ব্যাপার। এখন হচ্ছে যে দল করা মানে প্রত্যেকটা জেলায়, 64টা জেলায়, হাজার গ্রাম, মানে জেলা, তারপর হচ্ছে থানা, তারপর হচ্ছে ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড, মানে এখানে আপনার নেতাকর্মীদের তৈরি করতে হবে। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা হয়েছে, এখানে ম্যাক্সিমাম লোক ছিল ছাত্রদের সঙ্গে কিন্তু বিএনপি সমর্থিত লোকজন, মানে এক দফা দাবি বাস্তবায়ন করার জন্য মাঠে ছিল কিন্তু আসলে বিএনপি ঘরানার লোকজন। এখন তারা যদি দল গঠন করে, অবশ্যই রাষ্ট্রনায়ক তারেক জিয়ার উৎসাহে, উদ্দীপনায়, তার সঙ্গে যদি সামঞ্জস্যতা রেখে দল তৈরি করেন তাইলে ঠিক আছে। আর যদি আমিও চাই যে ছাত্র জনতা একটা দল তৈরি করে, কিন্তু তারা যদি এই তারেক জিয়াকে ছোট করে বা বিএনপিকে ছোট করে অন্য কোনো দল, মনে করেন আমাদের এই আওয়ামী লীগ দল যেটা, সেটাকে ছোট করে, এখন কোনো দলেরকে যদি ছোট করে সেটা যদি আলাদাভাবে দল তৈরি করতে চায়, তাহলে তারা দল তৈরিই করতে পারবে। তাইলে হয়তো বা নুরুর মতন একটা দল হবে, বা আমি একটু শেষ করি, নুরুর মতন একটা দল হবে, যে দলের আসলে নেতাকর্মী শূন্য একটা দল হবে, তা মানে শুধুমাত্র মানে ক্যামেরার সামনেই দলের
কি থাকবে, তাদের নেতাকর্মী থাকবে না। কিন্তু আমি রাষ্ট্রনায়ক তারেক জিয়াকে বলবো, মানে শ্রদ্ধেয় তারেক জিয়াকে বলবো, আমি বিএনপিকে বলবো যে এই ছাত্র আন্দোলন যারা করেছেন, যারা এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তাদের একটা দল তৈরি করার জন্য তারা যেন আমাদের এই যে গণতান্ত্রিক সরকার হবে, নিরপেক্ষ ভোট হবে, তারা যেন একটা বিরোধী দল হয়। আমি বিরোধী দল হিসেবে জামাতকেও চাই না, আমি বিরোধী দল হিসেবে এই ছাত্রদের চাই। আমি চাই তারা বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে একটা দল গঠন করুক, যাতে দেশের জনগণ সমর্থন করে। এবং আমি চাই বিএনপির প্রধান বিরোধী দল হোক এই ছাত্র জনতা, এরা এই সংস্কার যারা এখন আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার, এরা একটা বিরোধী দল হিসেবে থাকুক। আমি জামাতকেও বিরোধী দল হিসেবে চাই না। কিন্তু বিরোধী দল হিসেবে তারা কি সেই সমর্থনটা পাবে না? এটা যদি আমি বললাম তো, এটা যদি তারাও স্মার্টলি যদি সবার সঙ্গে কমিউনিকেশন করে, তারা যদি রাষ্ট্রনায়ক তারেক, যেমন রাষ্ট্রীয় তারেক নায়ক কিন্তু এখন একটা ইতিমধ্যে তাদের একটু যুক্ত করে নেই আপনার জন্য বলার জন্য সুবিধা হবে। সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু তারা হচ্ছে ধরেন মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু ইস্যুতে তারা বিতর্কিত হয়েছে এবং তাদেরকে অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধী বা বঙ্গবন্ধু শেখ মুজিব বিরোধী একটা অবস্থান থেকে তারা তাদেরকে চিহ্নিত করছে আর কি। আমি একটু বলি, বঙ্গবন্ধু বিরোধী কোনো কথা বলা যাবে না। বঙ্গবন্ধু হচ্ছে দলমত সবার ঊর্ধ্বে। যেমন আওয়ামী লীগ বঙ্গবন্ধুকে দিয়ে আওয়ামী লীগকে প্রমোট করছে, কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচিত ছিল বঙ্গবন্ধুকে দিয়ে আওয়ামী লীগকে প্রমোট না, আওয়ামী লীগ দিয়ে বঙ্গবন্ধুকে প্রমোট করা। বঙ্গবন্ধু হচ্ছে দলমত সবার ঊর্ধ্বে একজন ব্যক্তি, তার কারণে আজকের বাংলাদেশ নামকরণটা হয়েছে, তার কারণে এই বৃহৎ মুক্তিযোদ্ধা। তো তাকে আমরা কোনোভাবে হেয় করতে পারি না। আপনি দেখবেন আমাদের রাষ্ট্রপতি, আমাদের রাষ্ট্রপ্রধান মেজর জিয়াউর রহমান বলেছিলেন যে মোস্তাক সাহেব বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিলেন, জিয়াউর রহমান নিজ হাতে আবার সেই ছবিটা টাঙিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর সামনে কখনোই মাথা উঁচু করে জিয়াউর রহমান কথা বলেন। তার মানে যেহেতু আমাদের জাতীয়তাবাদী দলের প্রধান যিনি প্রতিষ্ঠাতা, তিনি বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা করেন, তার মানে আমরাও অশ্রদ্ধা করার কোনো কারণ নেই। তাকে দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে রাখতে হবে। এখন হচ্ছে যে আপনার প্রশ্নটা আমি ভুলে গেছি। বলেছিলাম যে এই যে তাদের যে মুক্তিযুদ্ধ বিরোধী একটা চেতনা, তারপরে এই জায়গা থেকে তারা কতটুকু জনসমর্থন পাবে বা আপনার সেই জায়গাটাই আমার প্রশ্ন ছিল আর কি। এটা আপনাদের একটা ভুল কনসেপ্ট। এই ছাত্র জনতা যারা আন্দোলন করছেন তারা কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী না, তারা কিন্তু বঙ্গবন্ধুকে হেয় করে না। এটা কেন করেন আপনি যদি আপনার ধরেন যে বঙ্গবন্ধুর ভাঙচুর, তারপরে 32 নম্বর আগুন, সবকিছু মিলে আর কি একটা পার্সপেক্টিভ তৈরি হয় আর কি। আচ্ছা, এটা বঙ্গবন্ধুর ভাস্কর্য আসলে ছাত্ররা ভাঙে নেই, বঙ্গবন্ধুর ভাস্কর্য আসলে বিএনপি লোকেরা ভাঙে নেই। এটার ব্যাপারে আমি পরে বলি। কিন্তু তারা যে বঙ্গবন্ধু বিরোধী না, তারা যে মুক্তিযুদ্ধ বিরোধী না, এটা আমি প্রমাণ আপনাকে দেখাই দিই। আপনি যদি টিএসসিতে যান, টিএসসিতে দেখবেন যে শেখ হাসিনার ছবি আর বঙ্গবন্ধুর ছবি, দেখবেন যে শেখ হাসিনার ছবিতে জুতা মানে বিক্ষিপ্তভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর ছবিতে কিন্তু টাচও করা হয়নি টিএসসির মোড়ে। আপনি দেখছেন মনে হয়, রাইট? তার মানে ওখানে কিন্তু যদি বঙ্গবন্ধুকে তারা অশ্রদ্ধা করতো, তারা যদি বঙ্গবন্ধুর মানে বলি বঙ্গবন্ধুর ভাস্কর্য যদি ছাত্ররা ভাঙতো বা বিএনপির লোকরা ভাঙতো, তাইলে ওখানে বঙ্গবন্ধুর ছবি রাখতেন না। ওখানেও তাদের আঘাত বা ঘৃণার একটা প্রতিস্থাপ ওখানে আমরা পাইতাম, কিন্তু আপনি দেখবেন যে ওখানে নাই। তো আমি বলবো যে একযোগে সমগ্র দেশের যে ভাস্কর্যটা বঙ্গবন্ধু ভেঙেছেন, আমি বলবো এটা সম্ভবত, আমার ধারণা এটা এক সময় একযোগে সমগ্র দেশের ভাস্কর্য ভাঙছেন। আমি বলবো এটা জামাতের ইন্ধন রয়েছে। এটা কখনোই বিএনপিরা ভাঙতে পারে না, এটা কখনোই ছাত্র জনতা ভাঙতে পারে না। এটা সরাসরি আমি জামাতকে বলবো, জামাতের হয়তোবা ইন্ধন রয়েছে, আমার ধারণা, আসলে সত্য কিনা জানি না। ওকে, শেষ করার আগে হচ্ছে জানতে চাই যে বর্তমান যে সারা দেশে যে সাম্প্রতিক পরিস্থিতি বিরাজমান, বিভিন্ন মাজারে ভাঙচুর, নানা ধরনের মব জাস্টিস, মব ক্রাইম করা হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা অস্থিরতা বিরাজমান চলছে। তো এইসব নিয়ে আপনার অভিমত কি এবং আপনি এই সরকারের কাছে কি প্রত্যাশা করছেন? শেষ প্রশ্ন। এটা হচ্ছে যে এটা হচ্ছে গভীর একটা বিশ্লেষণ, কঠিন একটা প্রশ্ন করছেন। আপনারা দেখবেন মানে কঠিনভাবে বিশ্লেষণ করবেন। আপনারা যারা আওয়ামী লীগ সমর্থন করেন, আওয়ামী লীগ করা মানে অপরাধ না, কিন্তু আপনি দেখবেন মানে বিগত আমলে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তখন দেখবেন বিএনপির যত মিছিল মিটিং হয়েছে, কখনোই সেই মিছিল মিটিংয়ে কোনো নেতাকর্মী বিএনপি মারা যায়নি এবং ওই মিছিল থেকে কোনো লাশ নিয়ে মিছিল হয়নি।
আপনারা দেখবেন এই যে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা কোনো দল যদি ক্ষমতায় আসে, তারপর দেখবেন যে আওয়ামী লীগের নেতাকে নিয়ে মিছিলের মধ্যে মারা হবে এবং লাশ নিয়ে মিছিল হবে। আপনারা দেখবেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন হিন্দুরা নির্যাতিত হয় না, মন্দির মসজিদ ভাঙা হয় না। কিন্তু যখন বিএনপি ক্ষমতা আসে তখন মসজিদ ভাঙা হয়, মন্দির ভাঙা হয়, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা তৈরি করা হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতের সিম্পেথি নেওয়া, ভারতের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করা, যে বাংলাদেশে হিন্দু নির্যাতন করা হয়, বাংলাদেশে মন্দির ভাঙা হয়, মানে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা তৈরি করে দেওয়া হয় একটা মাত্র রাজনৈতিক একটা ইস্যু, ভারতের সিম্পেথি নেওয়ার জন্য। কিন্তু বিএনপি যখন ক্ষমতা থাকে তখন ভারতকে তারা প্রভু মনে করে না, ভারতের সিম্পেথি তাদের দরকার পড়ে না, ভারতকে তারা বন্ধু মনে করে। সেই জন্য কখনোই, এটাও সত্য কথা, বিএনপি কখনোই হিন্দুদের উপরে সব কিছুর উপরে রাখে হিন্দুদের, মানে হিন্দুদের সবসময় সম্মানের জায়গায় রাখে, কারণ ভারতকে তারা বন্ধু দেশ মনে করে। এটাও সত্য কথা, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা খুবই কম, তাই তাদের সংখ্যালঘু বলা হয়। এই জন্য বিএনপি চায় সবসময় গণতান্ত্রিক একটা দেশ তৈরি করতে, জনগণের সিদ্ধান্তকে, জনগণকে সবসময় শ্রদ্ধার পাত্র হিসেবে রাখতে চায়। যেহেতু সংখ্যালঘু, তাদের সংখ্যা কম, অন্যান্য জনগণের, অন্যান্য ধর্মাবলম্বী মানে মুসলিমদের চাইতে হিন্দুদের প্রতি বিএনপি বেশি কদর দেয়, বেশি দৃষ্টিপাত দেয়। সো আপনি যে কথাটা বলছেন এটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের একটা চক্রান্ত। এটা হচ্ছে দেশে যে দেখেন আপনি একটার পর একটা আন্দোলন, একটার পর একটা বিশৃঙ্খলা, এই আনসার থেকে শুরু করে মানে একটার পর একটা আন্দোলন তৈরি করে। এটা চাচ্ছে যে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হোক, ভারতের একটা সিম্পিতি তৈরি হোক, ক্ষমতাটা যেন আর্মিরা নিয়ে নেয়, আর্মিরা নিয়ে নেওয়ার পরেই তারপরে যেন আওয়ামী লীগ সরকার অর্থাৎ শেখ হাসিনাকে ডেকে আনে, তারেক জিয়াকে ডেকে এনে একটা নিয়োগ করে আবার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে এইটা চাচ্ছে। আচ্ছা, এই যে এই প্রসঙ্গে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে সমস্ত দোষ হচ্ছে যে জামাত শিবিরের উপর চাপানো হইতো, বিএনপির উপর চাপানো হইতো। এখন যে পরিস্থিতি, তাতে সমস্ত দোষ হচ্ছে আওয়ামী লীগের উপর চাপানো হচ্ছে। এই যে আপনার ব্লেম গেম, ধরেন আওয়ামী লীগ করছে কি করছে না, তার চেয়ে বড় কথা হলো যে কোনো অকারেন্স করছে, এটা আওয়ামী লীগ করছে। আর আগে যেটা করতো যে কোনো অকারেন্স করছে, জামাত বিএনপি করছে। এই যে আপনার ব্লেম গেম, এই ব্লেম গেমটাকে কিভাবে দেখেন? আচ্ছা আপনি বলুন, দেখেন আপনার কাছে আমি যদি, এটা তো সিম্পল একটা ব্যাপার, মানে যে স্বৈরাচার সরকার অর্থাৎ 15 বছর যে স্বৈরাচারই করছে, পিলখানা হত্যা থেকে শুরু করে, হেফাজত থেকে শুরু করে, এই ছাত্র জনতা আন্দোলনে যে নির্মমভাবে মানুষকে হত্যা করা হলো, এরপরেও এই যে সব জনগণ কিভাবে রাস্তায় নেমেছে, মানে গুলির ভয় না পেয়েও রাস্তায় নেমেছে, যেখানে আমাদের আর্মি সমর্থন করছে এই ছাত্র আন্দোলনকে, দেশের সবাই সমর্থন করছে, সেইখানে দেশের জনগণ এই সরকারকে বিপদে ফেলার তো কোনো প্রশ্নই আসে না, এই সরকার বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়ার তো প্রশ্নই আসে না। মানে জনগণ যেহেতু এই স্বৈরাচার সরকারের বিরোধিতা করছে, এখন তারা কেন বিশৃঙ্খলা তৈরি করবেন, তারা কেন আন্দোলন তৈরি করবেন, তারা কেন মিছিল মিটিং করবেন? এখন যারা আন্দোলন করছে, মিছিল মিটিং করছেন, তারা দেশ কয়দিন হইল, কয়টা দিন হইল, 2 মাস, 2.5 মাস, এর মধ্যে একটা দেশের একটা সচেতন নাগরিক তারা চাবে না এই 2.5 মাসের মধ্যে দেশের বৃহৎ একটা পরিবর্তন করতে, তারা চাবে না বিশাল একটা আন্দোলন করতে, তারা চাবে না এই সরকারকে চাপের মুখে ফেলতে। এটা একমাত্র উদ্দেশ্য দেশে অরাজকতা তৈরি করা, বিশৃঙ্খলা তৈরি করা, এই সরকারকে চাপে ফেলানোর মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র এই যে আওয়ামী লীগ সরকার ছাড়া আর কারণ নেই। তাহলে এটা বিচার বিশ্লেষণে আপনি যদি সুস্থ মাথায়, ঠান্ডা মাথায় বিচার বিশ্লেষণ করেন, এইটাই প্রমাণিত হয়। তাহলে সমাধান কি, পরিস্থিতি শান্ত করার উপায় কি? পরিস্থিতি শান্ত করার উপাদান হচ্ছে খুব দ্রুত, আমি বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারকে খুব দ্রুত গণতান্ত্রিক পর্যায়ে একটা নির্বাচন দেয়া, সুষ্ঠু স্বাধীন, জনগণের ভোটকে ফিরিয়ে দেয়া, একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। জনগণ যাকে চায়, জনগণের মানে গণতন্ত্রের জনগণের রায়ে একটা ভোট দিয়ে একটা সরকার তৈরি করা। জনগণের রায়ে যদি একটা সরকার নির্বাচিত হয়, তাহলে দেশ খুব দ্রুত কন্ট্রোল করা সম্ভব। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমি তো জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ। জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলতে চান? জাতীয় সঙ্গীতের পরিবর্তন, জাতীয় সঙ্গীতের আচ্ছা আলাদা না, এটাতে থাকুন কেন? আপনি এখন এই এক মানে আপনি কি এডিট করবেন না এইভাবে দেবেন? আনকাট ছাড়বো না, তাহলে জাতীয় সঙ্গীতটা আলাদা। ওকে, ঠিক আছে। আমরা তাহলে প্রিয় দর্শক, আমরা পরবর্তীতে আবারও রানা ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং তিনি জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলবেন। সবাইকে ধন্যবাদ।